সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। তাই আমরা যখনই নামাজ পড়ব আল্লাহর কাছে, আশেপাশের লোকজন, আত্মীয়-স্বজন, নিজের জন্য আল্লাহর কাছে এই নিয়ামতটি চেয়ে নেব। বর্তমান সময়ে বাংলাদেশে ভয়াবহ একটি আকার ধারণ করেছে হাম। তো এই হামের কারণে অনেক শিশু বাচ্চা মারা যাচ্ছে, অনেকে অনেক অসুস্থ হচ্ছে, অনেকে অনেক সাফার করতেছে। 2020 করোনার পর থেকে যেন আমাদের জীবনের বিপদ-আপদগুলা শেষই হচ্ছে না। তাই একমাত্র আশ্রয় আমাদের আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভ্লগে। তবে আজকে আমার এই ভ্লগটি অনেক দিন আগের করা। তো এই ভ্লগটা আমি আপলোড করব করেও করা হয়নি, তবে ভাবলাম আজকে আপলোড করেই দিই। যেহেতু আমার কাছে এই ভ্লগটা করা আছে এবং এডিট করা, ভাবলাম আমার কষ্টটা যেন ওয়েস্ট না হয় সেজন্য। সকালবেলা আমাদের গৃহিণীদের প্রথম কাজই হলো বাসি কাজ করা। তো আমি সকালবেলা উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কিছুদিন যাবৎ বৃষ্টির আবহাওয়া, আবার রোদ ওঠে, এইরকমভাবেই জীবনযাপন চলছে। একদিকে ঠান্ডা আর একদিকে গরম। আমার মেয়েটা তো কিছুদিন আগে খুবই বেশি অসুস্থও হয়ে গিয়েছিল। আমাদের এই উঠানের কাঁঠাল গাছটায় প্রতি বছরই অনেক কাঁঠাল আসে, তবে গাছটা দেখতে ছোট কিন্তু কাঁঠালগুলার সাইজে কিন্তু অনেক বড় হয়ে থাকে। মাঝে মাঝে আমি ভাবি এই ছোট্ট একটা গাছে এত পুষ্টি কী করে হয়। তো যাই হোক, উঠানে দেখুন কিছু কবুতর দানা খাইতেছে। এই কবুতরগুলো আমাদের না, আমার পাশের বাড়ির যে মামা শ্বশুরের ঘর তাদের। তো সকালবেলা উঠে আমি একটু দেখতেছিলাম ওদেরকেও। তারপরে মনে পড়লো আমার শাশুড়িরও তো কিছু মুরগি আছে, ওদেরকেও ছেড়ে দিই। ওরাও গান গাইতেছিল, থাকবো না কো পদ্ম করে, দেখবো এবার জগৎটাকে। তো ওদেরকে জগৎটা দেখাই দিলাম, সাথে ওদেরকেও চাল দিয়ে দিলাম খাওয়ার জন্য। পুরুষ মানুষের নাকি অনেক বেশি সাহস, তবে আমার শাশুড়ির একটা মুরগি পুরুষ মানে মুরগা, ও হইতেছে বিদ্যুৎ ডিম। ওই যে দেখুন দূরে ঘুরতেছে। এইখানে বড় মুরগি এবং তার বাচ্চা নিয়ে দানা খাইতেছে, মানে চাল খাইতেছে, সেই জন্য ও কাছেই আসবে না ভয়ের চোটে। ওই মুরগিটা পুরুষ মুরগি হইলেও ওর ভিতরে কোনো সাহসই নেই, এখনো দূরে ঘুরতেছে। যখন এই বড় মুরগি খাইয়া চলে যাবে তারপরে ও আসবে। আমাদের গরু আছে, এইটা আমি অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, রিসেন্টলি একটা ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমাদের গরুর ঘইলে এই যে গরুর একটা বাচ্চা আছে, এদেরকে আমি গোসল টোসল করায় সুন্দর করে খাওয়াই টাওয়াই কমপ্লিট করে একটুখানি আগুন দিয়ে দিছি মশার জন্য। এই বছর তো অনেক বেশি মশা। তো নুহামণি বলতেছে উক খাবে, তো তাই নুহামণিকে একটু উক কেটে দিতেছি। নুহামণি ছোট বাচ্চা, সেই জন্য ও ওইভাবে খেতে পারে না। এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা হাসি দিছে আমার মেয়েটা। তারপরে আমি আজকে রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি সকালের। তো আজকে আমি রান্না করব ঢেঁড়স দিয়ে শুটকি। ঢেঁড়স দিয়ে শুটকি দিয়ে রান্না করলে এত মজা লাগে, এই খাবারটা প্রথমবার আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। ভাতের মার গেলে এখন আমি ঢেঁড়স বসাই দিব। তো আজকে ভাবলাম যেহেতু এটা একটু অন্যরকমভাবে রান্না করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। কার এলাকায় ঢেঁড়স দিয়ে শুটকি দিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে রসুন কুচি এবং শুটকি দিয়ে একটু নাড়াচাড়া দিব, তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আবারও এটাকে একটু সুন্দর করে ভাজা করব। তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর হইতেছে একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে এটাকে কষাই নেব। আমার শাশুড়ি মা প্রথমবার যখন এই ঢেঁড়স দিয়ে শুটকি রান্না করেছিল, আমি তো খাইতেই চাইনি, বলছি না খাবো না, এটা কেমন হবে। পরে আমার শাশুড়ি মা বললো খেয়েই দেখো, এবং খাওয়ার পরে বুঝতে পারলাম এই খাবারটা কত যে মজা। এবং তারপর থেকে আমি প্রায় সময় ঢেঁড়স শুটকি দিয়ে রান্না করি। আর এই ঢেঁড়সগুলো রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ যেহেতু এগুলো মাঝখান থেকে কাটা হয়েছে, এগুলোর থেকে যে বিজলটা বেরোয় অতিরিক্ত হয়ে যাবে। আর অনেক সামান্য পানি দিয়ে এখন আস্তে আমি শুটকি দিয়ে ঢেঁড়সটা রান্না করব। বিয়ের পরে এরকম অনেক রান্নাবান্না আছে যেইগুলো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এবং শাশুড়ি মায়ের হাতেই প্রথম খেয়েছি। তো দেখতে ওই রান্নাবান্নাগুলো অন্যরকম হইলেও খাইতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। শুধু ঢেঁড়স দিয়ে তো আর খাওয়া হবে না, সেই জন্য সাথে ডিম ভুনাও করে নিচ্ছি। এদিকে ঢেঁড়স আমার প্রায় হয়ে যাচ্ছে, কারণ ঢেঁড়সটা সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না। ঢেঁড়সগুলো একদমই কচি ছিল, আমার পানিটা প্রায় শুকায় গেছে। এখন শুধু এটাকে আরও পানি শুকায় একটু ভাজা করে নিব।
আর আমি এটা রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করিনি, একদমই হালকা হালকাভাবে নাড়াচাড়া করে উলটপালট করে দিছি। আপনাদের সাথে গল্প করতে করতে আর ডিম ছুলতে ছুলতে আমার দেখুন ঢেঁড়সটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামায় নিব। আমাদের বাড়িতে ঢেঁড়সের সাদা ভাজির পাশাপাশি এরকম শুটকি দিয়ে রান্না করা হয়, আবার ঢেঁড়সের তরকারিও রান্না করা হয়, মাঝে মাঝে তো ঢেঁড়সের ভর্তাও করা হয়। তো আমার মেয়েটা এরকম শুটকি দিয়ে ঢেঁড়স রান্না করলে এবং সাথে ঢেঁড়সের ভর্তা বানাইলে খুবই বেশি পছন্দ করে। ডিমগুলা ভেজে নামিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম ডিম ভুনা করার জন্য পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচি দিয়ে আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো। তো এই টমেটো নিতে নিতে আমার মেয়ে বলতেছিল এসে যে এই টমেটো কাটার ভিডিও নাকি সে আমাকে করে দিবে। তো সে ভিডিও করার চক্করে এবং মা মেয়ে গল্প করার চক্করে আমার পেঁয়াজগুলো পুড়ে গিয়েছিল, এটা এখনই আপনারা দেখতে পারবেন। তো আমার মেয়েটা ক্যামেরা ধরেছে, সেই জন্য ক্যামেরাটা আঁকাবাঁকা হইতেছিল। আর ওই যে দেখেন সাইডে আমার পেঁয়াজগুলো পুড়ে গেছে, তো ওইগুলো নামাইয়া তারপর নতুন করে পেঁয়াজ কেটে তারপরে আমি ডিমগুলো ভুনা করে নিয়েছি। আর এদিকে আমার শ্বশুর নিয়ে আসছিল হলুদ। তো এই হলুদগুলাও আমি হইতেছে ধুয়ে সুন্দর করে তারপরে সিদ্ধ করে শুকাইতে দেব। অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখানে 2 রকমের হলুদ নিয়ে আসছে আমার শ্বশুর। তবে কোনটা কোন জাতের হলুদ এটা আমি বলতে পারবো না, কারণ এইসব বিষয়ে আমার তেমন কোনো নলেজ নেই। শুধু আমাকে বলেছে এগুলো সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে তারপরে রোদ্রে শুকায়ে রাখতে, আমি তাই করব। এদিকে দুপুরের সময় হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না বসায় দিব। সেই জন্য এখানে আমি নিয়ে নিলাম কইডা বা চিচিঙ্গা। আমরা এটাকে কইডাও বলে থাকি, চিচিঙ্গাও বলে থাকি। সাথে নিয়ে নিলাম দুন্দুল। চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের তরকারি আমার মেয়েটা খুবই বেশি পছন্দ করে, সেই জন্য ওর জন্যই রান্না করা। আর চিংড়ি মাছের যেহেতু কোনো কাঁটা নেই, সেই জন্য তো এই মাছটা আমার মেয়ে প্রায় সময় খেয়ে থাকে এবং বলে ওর বাবাকে আবদার করে যদি শুনে মাছ আনবে ওর সাথে সাথে বলবে আমার জন্য কিন্তু চিংড়ি মাছও নিয়ে আসবা। আমাদের এলাকায় ধুন্দুল শুধু তরকারি রান্না করে খায় না, আমাদের এলাকায় ধুন্দুল ভর্তা বানায়ও খায়। মানে আমাদের এলাকা বলতে গেলে আমার শ্বশুরবাড়ির এলাকা। এই ধুন্দুল ভর্তা একবার আমার শাশুড়ি মা, আমার মা যখন এসেছিল তখন রান্না করেছে। আর আমার মা তো এই ধুন্দুল ভর্তা খেয়ে একদমই এই ভর্তার পুরো ফ্যান হয়ে গেছে। তারপর থেকে আমার কাছ থেকে এই রেসিপিটা নিয়ে আমার মাও কয়েকবার বাড়িতে ধুন্দুল ভর্তা বানিয়েছে। তো আমাদের গ্রামে যারা আমরা থাকি আসলে আমরা সবসময় অনেক অনেক খাবারের সাথে পরিচিত হয়ে থাকি। এইটাও আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আর এই যে আমি চিচিঙ্গা কাটতেছি, এটা কাটার আগে আমি ভালোভাবে আমার হাত ভিজায় ভিজায় কাটছিলাম বারবার, কারণ এটার যে কষ এটা হাতের মধ্যে লেগে গেলে তখন এটা চড়চড়ায় যায়, আর আমার এটা একদমই ভালো লাগে না। আর আমার শাশুড়ি মা সবসময় চিচিঙ্গা লবণ দিয়ে কষলাইয়া তারপরে ভাজি করে, এতে করে নাকি ভাজিটা খুব সুস্বাদু হয় এবং সফট হয়ে যায়। আর এই চিচিঙ্গার একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, ওইটাও চলে যায়। তো আমি আমার শাশুড়ি মায়ের স্টেপগুলাই ফলো করি। আসলে আমার শাশুড়ি মায়ের কাছে শেখা প্রত্যেকটা কাজই খুবই সুন্দর এবং সূক্ষ্ম। বিয়ের পরে কখনোই আমি আমার শাশুড়ি মা যখন আমাকে কিছু শিখাইতে আসতেন আমি কোনোভাবেই বিরক্ত বোধ করতাম না, কারণ আমি দেখতাম তার দেওয়া টিপসগুলো দিয়ে আমি যখন কাজ করি তখন আমি খুবই সুন্দরভাবে কাজ করতে পারি। সেই জন্য সবসময় মা যখন আমাকে কিছু বলতো আমি কখনোই ওইটা নিয়ে তর্ক বিতর্ক করতাম না, কারণ মা যেটা বলছে সেটা আমার ভালোর জন্যই বলছে। সেজন্য তার কথা অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ এখন আমার অনেক অনেক কাজে খুবই সুন্দর সফলতা। আর দেখুন একটু পরে পরে অন্ধকার হয়ে আসছে, এখন বৃষ্টির সিজন যেহেতু শুরু হয়ে আসছে। আর এদিকে আমার মেয়েটা মিষ্টি আলু খাইতেছে, মেয়েটা মিষ্টি আলু খুবই পছন্দ করে। তো দুপুরে রান্না করার পরে চুলায় এটা দিয়ে রাখছিলাম আগুনের মধ্যে, এটাকে আমরা পোড়া মিষ্টি আলু বলি। আমার মেয়েটা সিদ্ধ মিষ্টি আলু একদমই পছন্দ করে না, ও এরকম চুলার রান্নার পরে কয়লার মধ্যে দিয়ে পুইরা দিলে খুবই মজা করে খায়। তো আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।